জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বাংলা বিষয়ের বিএ অনার্স তৃতীয় বর্ষের রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দের রসতত্ত্ব বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগত। রসতত্ত্ব বিষয়ের আলোচনা আমরা শুরু করব কাব্য দিয়ে। কাব্য কাকে বলে? কাব্যের সংজ্ঞা নির্ধারণ প্রসঙ্গে বলা যায়, সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে কাব্য ও অন্যান্য সাহিত্য একই অর্থে ব্যবহৃত হয়েছে। সংস্কৃতে প্রথম দিকে কেবলমাত্র কাব্য শব্দেরই প্রচলন ছিল এবং সাহিত্যের অন্যান্য শাখা এই কাব্যেরই অন্তর্ভুক্ত ছিল। আমরা জানি যে সংস্কৃতে কাব্য দুই ভাগে বিভক্ত ছিল। একটা ছিল দৃশ্যকাব্য আর আরেকটা ছিল শ্রব্যকাব্য। তো দৃশ্যকাব্য বলতেই আমরা নাটককে বুঝি, অর্থাৎ নাটক হোক বা অন্য যে কোনো রচনাই হোক, সেটা সংস্কৃত সাহিত্যে কাব্য নামে পরিচিত ছিল। কাব্য সাহিত্য কবি তার অসাধারণ প্রতিভা বলে শব্দার্থের সাহায্যে যে লোকোত্তর আনন্দ দান করেন তাকেই কাব্য বলা হয়। তাহলে আমরা দেখছি যে কাব্য রচনার বা কাব্য সৃষ্টির অন্যতম একটি কারণ হচ্ছে আনন্দ দান করা। এই আনন্দটা কাকে দান করা হয়? পাঠককে। অর্থাৎ পাঠককে আনন্দ দান করার জন্যই কবি কাব্য রচনা করে থাকেন। কাব্যের সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন মনীষী, বিশেষ করে আমাদের এই প্রাচীন সাহিত্য বা বিভিন্ন আলংকারিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আচার্য ভরত যিনি কাব্যের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, বীজ হতে যেমন গাছ হয়, গাছ হতে ফুল ও ফল, তেমনি রসবীজ হতেই কাব্য সৃষ্টি হয়। অর্থাৎ তিনি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। সে বিষয়টা হচ্ছে যে বীজ হতে কি হয়? প্রথমে গাছ হয়। সেই গাছে কি ধরে? প্রথমে ফুল ধরে, তারপরে সেখানে ফল ধরে। তো সেই রকমই রসকে তিনি তুলনা করেছেন বীজের সাথে। এই বীজ কবির কবিত্ব শক্তিতে ফুল হয়ে প্রস্ফুটিত হয় এবং তাই কাব্য নামক ফল রূপে প্রকাশিত হয়। এছাড়া দণ্ডী আরেকজন আলংকারিক, দণ্ডী বলেছেন যে অভীষ্ট অর্থ সম্বলিত পদাবলী কাব্য। অভীষ্ট অর্থ বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ কাব্যের একটা অর্থ থাকে। আমরা যখন কবিতা পাঠ করি, কবিতা পাঠের মধ্যে একটা আনন্দ পাই। কি কারণে? কবিতার মধ্যে যে শব্দগুলো থাকে, যে শব্দগুলো কবি ব্যবহার করেন, সেই শব্দগুলোর সব শব্দই কিন্তু শাব্দিক অর্থ পাঠক গ্রহণ করেন না। তার মধ্য থেকে আলাদা একটা অর্থ, বাচ্যার্থ আহ, কি করেন? পাঠক গ্রহণ করে আনন্দ লাভ করেন। তাহলে এখানে অভীষ্ট অর্থ বলতে আমরা সেটাই বুঝবো যে কবি যে অর্থ প্রকাশের জন্য, যে অর্থকে বোঝানোর জন্য সেই শব্দটি ব্যবহার করেছেন, সেটা যদি তার পূরণ হয়, অর্থাৎ পাঠক যদি সেই কাব্য পাঠে আনন্দ লাভ করেন, তাহলে সেটাকে বলা হবে অভীষ্ট অর্থ সম্বলিত পদাবলী। এরপরে আসি আলংকারিক ভম, আরেকজন বিশিষ্ট আলংকারিক। ভম এর মতে শব্দ ও অর্থের সার্থক সমন্বয়েই কাব্য। কি এখানে দুইটা জিনিসকে তিনি নিয়ে আসছেন। সংজ্ঞা অনেক বড় আছে, কিন্তু আমি খুব সংক্ষেপে তার মনোভাবটাকে ব্যাখ্যা করছি। তিনি বলছেন যে শব্দ ও অর্থের, অর্থাৎ শুধু শব্দ ব্যবহার করলেই হবে না, সেই শব্দটার একটা সার্থক অর্থ থাকতে হবে। আমরা যখন কবিতা পাঠ করি, কবিতা পাঠ করলে সেখানে অনেক সময় শাব্দিক অর্থকেই কিন্তু ধরা যায় না, শাব্দিক অর্থকে ছড়িয়ে
অনেক সময় দেখা যায় যে একটা আলাদা অর্থ সেখানে বেশি ব্যঞ্জনা প্রদান করে। তো সে কথাটাই তিনি বলছেন যে শব্দ ও অর্থের সার্থক সমন্বয়ে কাব্য। আমরা মধ্যযুগে দেখি যে বলে যে লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার, সুমার করিয়া দেখি ৫০,০০০। এখানে দেখি যে আসলে শাব্দিক অর্থটা মুখ্য নয়। কারণ আহ, সৈন্য মারা যাচ্ছে লাখে লাখে, কিন্তু যখন সেটাকে গণনা করা হচ্ছে তখন সেটা হচ্ছে কত, ৫০,০০০। তাহলে এখানে আসলে শব্দের অর্থটা নয়, এটা দ্বারা কবি অসংখ্য সৈন্য বা অসংখ্য মৃত্যুর কথা বলেছেন। এই শব্দগুলো প্রয়োগের মাধ্যমে তিনি সেই অর্থটা প্রকাশ করতে চেয়েছেন এবং অর্থটা যথার্থভাবেই প্রকাশিত হয়েছে। তো এরকম যখন যথার্থভাবেই প্রকাশিত হবে তখনই তাকে কাব্য বলা হবে। বামনের মতে আলংকারিক বামন তিনি কাব্যের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, কাব্যের আত্মা রীতি, রীতির আত্মা গুণ এবং নিত্য গুণী কাব্যের আত্মা। এখানে কয়েকটা কথা বলেছেন তিনি। কাব্যের আত্মা হচ্ছে কি, রীতি, আর রীতির আত্মা হচ্ছে গুণ, এবং নিত্য গুণী হচ্ছে কি কাব্যের আত্মা, অর্থাৎ একটার সাথে আর একটা সম্পৃক্ত আছে। কুন্তকের মতে অলঙ্কার ধ্বনি বা রস নয়, বক্রোক্তিই হচ্ছে কি কাব্যের প্রাণ। তাহলে কুন্তকের মতামতটা একটু আলাদা। তিনি অলঙ্কারকে ধ্বনি বা রসকে বলছেন না, কাব্যের প্রাণ বলছেন তিনি কাকে, বক্রোক্তিকে। তো যাই হোক, আমরা বিভিন্ন আলংকারিকের মতামতগুলো সংক্ষেপে শুনলাম। সেখান থেকে একটা বিষয় এখানে স্পষ্ট, যে কাব্য মূলত রসের মাধ্যমেই সৃষ্টি হয়, এবং সেই রসটা যখন কবি তার প্রতিভা বলে আহ, শব্দ প্রয়োগ করে আহ, কাব্য সৃষ্টি করেন, এবং সেই কাব্য পাঠে যখন পাঠক লোকোত্তর আনন্দ লাভ করেন তখনই তাকে কাব্য বলা হয়। আমরা ধ্বনি নিয়ে একটু আলোচনা করব। ধ্বনি কাকে বলে, বা আসলে সাধারণভাবে ধ্বনি বলতে আমরা যা বুঝি, অর্থাৎ যে কোনো শব্দ বা যে কোনো সাউন্ডকে ধ্বনি বলি। কাব্যতত্ত্বের ধ্বনির সংজ্ঞাটা কিন্তু তেমন না। ধ্বনি হচ্ছে কি আলাদা জিনিস। আলাদা জিনিস কেমন? কাব্যতত্ত্বে ধ্বনি বলা হচ্ছে কি, কাব্যতত্ত্বে ধ্বনি হচ্ছে একটি পারিভাষিক শব্দ। আমরা জানি পারিভাষিক শব্দগুলো কিন্তু সাধারণ নয়, এগুলো একটু আলাদা ধরনের। আলাদা ধরনের কারণ যে যখন একটা শব্দ একটা বিশেষ অর্থে ব্যবহৃত হবে তখন সেটাকে বলা হবে পারিভাষিক শব্দ। তো পারিভাষিক শব্দ, আহ, এরা যে শুধুমাত্র ইংরেজি শব্দই বাংলায় পারিভাষিক হিসাবে ব্যবহৃত হবে তা কিন্তু নয়। আমাদের বাংলা শব্দগুলোও কিন্তু কি হতে পারে, বাংলাতেই পারিভাষিক শব্দরূপে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা অনেক শব্দ পাবো, যেমন একটা পাচ্ছি কি বর্ণ। আমরা যখন ব্যাকরণে আসবো তখন বর্ণ বলতে বুঝবো ধ্বনির লিখিত রূপকে, কিন্তু অন্যভাবে যদি আমরা বলি যে কি বর্ণের ফুল, তখন কিন্তু বুঝবো রংকে। তো এইরকমই আমরা এই শব্দগুলো, আরো অনেক শব্দ আছে যে শব্দগুলো এক একটা ক্ষেত্রে, এক একটা জায়গায়, এক একটা অংশে কি হয়, আহ, উম, নিজের মতো একটা আলাদা অর্থ প্রকাশ করে। সেই অর্থটা শুধু সেখানেই প্রযোজ্য হয়, সেগুলোকেই বলা হয় পারিভাষিক শব্দ। তো এখানে কাব্যতত্ত্বে যখন ধ্বনি আসবে তখন ধ্বনিটা হচ্ছে কি একটা বিশেষ অর্থে এখানে ব্যবহৃত হয় বলে এটিকে পারিভাষিক শব্দ হিসাবে কাব্যতত্ত্বে গ্রহণ করা হয়েছে। কাব্যতত্ত্বে একটি বিশেষ অর্থ প্রকাশ করে। পাঠক যখন কাব্য পাঠ করেন তখন তিনি কবিতায় ব্যবহৃত শব্দাবলীর শাব্দিক অর্থেই তৃপ্ত হন না। অর্থাৎ তিনি যেটা পাঠ করছেন সেই অর্থটাতেই কি তিনি তৃপ্তি লাভ করেন না। তিনি সেখান থেকে আরো কিছু চান, আরো অনেক কিছু চান। অর্থাৎ সেটা পড়ে বা সেই রসটাকে আস্বাদন করে তিনি সেখান থেকে আরো আনন্দ পেতে চান। বলছে যে কি বরং তার চেতনায় শাব্দিক অর্থকে অতিক্রম করে আরো একটি ব্যঞ্জনাময় অর্থ ফুটে ওঠে।
কাব্যতত্ত্বে একেই বলা হয় কি ধ্বনি। অর্থাৎ যখন কোনো পাঠক কবিতা পাঠ করবেন, কবিতা পাঠ করার সময় তিনি সেই শাব্দিক অর্থগুলো শুধু নয়, আহ, সেই অর্থগুলোকে ধরে যখন তিনি সেই অর্থকে অতিক্রম করে আরো ব্যঞ্জনাময় অর্থে সেটাকে গ্রহণ করবেন, গ্রহণ করতে পারবেন, তখনই কাব্যতত্ত্বে তাকে ধ্বনি বলে অভিহিত করা হবে। তো আমরা সংক্ষেপে কাব্য এবং ধ্বনি নিয়ে আলোচনা করলাম। এই দুইটার সাথেই কিন্তু রস বিষয়টা জড়িত। আমরা এখন রস নিয়ে আলোচনা শুরু করব। রস কথাটির সাধারণ অর্থ হচ্ছে কি? রস কথাটির সাধারণ অর্থ হচ্ছে স্বাদ। অর্থাৎ যে স্বাদ আমরা আস্বাদন করি তাই রস। অর্থাৎ আমরা যেসব জিনিস খাওয়ার সময় একটা টেস্ট অনুভব করি, সেটাকেই বলা হচ্ছে স্বাদ। তাহলে রস কথাটির সাধারণ অর্থ হচ্ছে কি? স্বাদ। অর্থাৎ যে স্বাদ আমরা আস্বাদন করি তাই রস। এক কথায় বলতে গেলে বলা যায় আস্বাদনই রস। এই আস্বাদন করা মানে যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে টু টেস্ট হতে অনুভব করা। অর্থাৎ আমরা প্রথমে একটা জিনিস খাচ্ছি, তারপরে কি করছি? অনুভব করার চেষ্টা করি যে এটা আমার খেতে কেমন লাগছে। অর্থাৎ আমরা ফিল করি এবং পরে কি করি? যে যদি সেটা ভালো লাগে তাহলে আমরা সেই খাবারটাকে কি করি? আহ, আমাদের ভালো লাগা খাবারের তালিকায় রাখি। তো এইরকমই যে টেস্টের পরে যদি আমরা অনুভব করি যে সেটা ভালো লাগছে, তাহলে সেই ভালো লাগাটাই হচ্ছে কি রস। তো রস ধাতুর এই মানে ভালোবাসা মানে প্রথমে টেস্ট, ফিল এবং শেষে ভালোবাসা অর্থে রস শব্দটির সব থেকে বেশি প্রয়োগ দেখা যায়। কাব্যপাঠে যখন এক বিশেষ অনুভব পাঠক মনে সঞ্চারিত হয়ে কাব্যের ভাবানুভূতির সাথে পাঠক কি হয়ে যায়? একদম অনির্বাচনীয় আহ, আনন্দ লাভ করে, তখন তাকে রস বলে। রস পাঠকের মনে আনন্দ, বেদনা, হর্ষ, বিষাদ ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো জাগিয়ে তোলে। অর্থাৎ কাব্য পাঠ করার ফলে পাঠকের মনে যে আনন্দ লাভ হয় অথবা বেদনা অনুভব করেন বা বিষাদ যে অনুভব করেন, এই অনুভবগুলো সবগুলোই কিন্তু আসে কোথা থেকে? রস থেকে। ভাব ও রস। ভাব সাহিত্যের অন্যতম উপাদান। মানুষের জীবনের সাথে সম্পর্কিত যে কোনো বিষয় ভাবের উপাদান হতে পারে। আসলে ভাব এবং রস এই দুইটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ প্রথমে কবি মনে কি হয়? একটা ভাবের উদ্রেক হয় এবং সেই ভাবটাকেই কবি কি করেন? রসমণ্ডিত করে সেটাকে তিনি প্রকাশ করেন। তো বলা হচ্ছে যে এই ভাব বাস্তব জগতের সাথে সাহিত্যিক বা শিল্পীর সংস্পর্শ থেকে সৃষ্টি হতে পারে, ইতিহাস ঐতিহ্য বা পুরাণ থেকে আসতে পারে, অথবা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কল্পনার উদয় হতে পারে। তাই ভাব হচ্ছে বিচিত্র। তাহলে এই ভাবের বিচিত্রতার কথা বলা হচ্ছে কেন হচ্ছে? যে একজন কবি বা সাহিত্যিকের মনে এই ভাবটা নানা কারণে সৃষ্টি হতে পারে। কি কি কারণে? বা এই যে বস্তু জগৎ আছে আমাদের, এর সাথে কি হচ্ছে? আমাদের একজন শিল্পী বা কবি বা সাহিত্যিক, তিনি এই বস্তু জগতে মিশছেন, চলছেন। এই জগতের কোনো বিষয় দেখে বা অনুভব করে কবির মনে একটা ভাবের সৃষ্টি হতে পারে, অথবা আমাদের ইতিহাস ঐতিহ্য অথবা আমাদের যে প্রাচীন কাহিনীগুলো আছে বা পুরাণগুলো আছে, যে কোনো জায়গা থেকে অথবা লেখকের অভিজ্ঞতা থেকেও বা থেকে লেখকের মনে কি হতে পারে? ভাবের উদয় হতে পারে, কল্পনার উদয় হতে পারে। তো এ কারণে ভাবটা কিন্তু নির্দিষ্ট নয়, ভাবের ক্ষেত্র হচ্ছে বিচিত্র, বহু ক্ষেত্রে তার বিচরণ। কখনো চিন্তা, কখনো অনুভব, কখনো বা স্মৃতি হয়ে এই উপাদান সাহিত্যিকের মনকে অধিকার করে। আমরা দেখি যে অন্য অপরদিকে ভাব ও রূপের অনিবার্য মিলনে যে আনন্দ উপভোগের বা অনুভূতির সৃষ্টি হয়, তা থেকেই কি হয়? রসের উৎপত্তি। আমরা সাহিত্যের যে সৃষ্টি উপলব্ধি করি, রস আস্বাদন করি, তা প্রকৃতপক্ষে ভাব ও রূপের অখণ্ড
এক সৃষ্টি। রসের উপাদান। রসের উপাদান হচ্ছে সাহিত্য সৃষ্টি বলতে আমরা ভাব ও ভাব প্রকাশের উপায় বা পদ্ধতি উভয়কেই বুঝে থাকি। এই উপায়টি হচ্ছে কি? রূপ, ভাব হচ্ছে রসের উৎস। তাহলে সাহিত্য সৃষ্টি বলতে যে আমরা ভাব বা ভাব প্রকাশের উপায় বা পদ্ধতিকে বুঝছি, এই উপায় হচ্ছে রূপ, আহ, এর উপায়টা হচ্ছে রূপ, আর ভাব হচ্ছে কি রসের উৎস। ভাবকে যথার্থ রূপে প্রকাশ করতে হলে প্রাসঙ্গিক রসেরও কি করতে হবে? তার সাথে সাথে প্রকাশ ঘটাতে হবে। যদি অনুরূপ রসের চরিত্র বোঝার জন্য, অর্থাৎ যে রসটা এখানে প্রকাশ করতে চাওয়া হচ্ছে, সেই রসটা বা অনুরূপ ভাবের রসের চরিত্র বোঝার জন্য আবেগ, অনুভব প্রভৃতির সাথে ভাবের দিকটি বিশেষভাবে জড়িত। আমরা দেখি যে রসের উপাদান হচ্ছে চারটি। এই উপাদানগুলো হচ্ছে কি কি? স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব। আমরা রসের এই চারটি উপাদানের বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি কি? স্থায়ী ভাব। স্থায়ী ভাব কোনটা? স্থায়ী ভাব হচ্ছে যে লৌকিক জগতে নানা বাহ্যিক কারণে মানুষের মনে নানা ভাব জন্ম নেয়। এর কোনো কোনোটি মানুষের মনে জেগে ওঠে আবার বিলীন হয়ে যায়। এরকম স্থায়িত্ব প্রাপ্ত ভাবকেই বলা হয় স্থায়ী ভাব। অন্য কোনো অনুকূল বা প্রতিকূল ভাব একে দূর করতে পারে না। অর্থাৎ প্রত্যহ বা প্রাত্যহিক জীবনে আমরা নানান ধরনের বা নানান পরিবেশের বা নানান অবস্থার মাঝে জীবনকে অতিবাহিত করি। তো এখানে অতিক্রম করতে করতে, জীবন অতিবাহিত করতে করতে নানান ধরনের ভাব মানুষের মনে জেগে ওঠে। কোনো ভাব মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। এই স্থায়ীভাবে দাগ কাটা ভাবগুলো আহ, মানুষের মনে মাঝে মাঝে উঠে আসে, আবার ভুলে যায়, আবার উঠে আসে, আবার ভুলে যায়। সময়ের পরিক্রমায় হয়তো সে তার জীবনে ঘটে যাওয়া অনেক ভাব ভুলে যায়, কিন্তু কিছু কিছু ভাব থাকে যেগুলো কি হয়? বিলীন হয় না, তার মনে স্থায়ীভাবে থেকে যায়। তো এই যে স্থায়ীভাবে যেই ভাবগুলো তার ভেতরে থেকে যাচ্ছে, এই ভাবগুলোকেই বলা হয় স্থায়ী ভাব। স্থায়ী ভাব ও রস। ভাব হচ্ছে একটি সর্বায়ব মানসিক অবস্থা। নানা কারণেই মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে, এর ফলে ভাবেরও পরিবর্তন ঘটে। তো আসলে হয় কি যে ভাবটা একদমই একটা বিষয় একটা সময় মানুষের মনে যতটা প্রভাব বিস্তার করে, যত ভাবে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে, সময়ের পরিক্রমায়, সময়ের ব্যবধানে সেটা আস্তে আস্তে কি হয়? কমে যায়, পরিবর্তন হয়ে যায়। তো নানা কারণে এই পরিবর্তনটা হয়, বিশেষ করে সময়ের পরিবর্তনে, পরিস্থিতি, পরিবেশ, নানা কারণে এই পরিবর্তনটা হয়। তো রসের কথা বলা হচ্ছে যে প্রাচীন ৮টি সহ মোট ৯টি স্থায়ী ভাবের কি আমাদের এই অলংকার শাস্ত্রে ৯টি স্থায়ী ভাবের পরিচয় পাওয়া যায়। এই ভাবগুলো হচ্ছে রতি, হাস, সম, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, তারপরে বিস্ময় ও সম। এসব স্থায়ী ভাব রূপান্তরিত হয়ে রসে পরিণত হয় বলে রসও ৯ প্রকার। অর্থাৎ মানুষের মনে কি হয়? নানান কারণে নানান ভাবে এই ৯টি রস, অর্থাৎ রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, সম ও বিস্ময়, এই ৯টি হচ্ছে কি স্থায়ী ভাব। আর এই স্থায়ী ভাব রূপান্তরিত হয়ে কি হয়? রসে পরিণত হয়। আমরা এবার এই ভাবগুলোর আহ, একটু বিশ্লেষণ করে দেখি। বিশ্লেষণ করব কোনগুলো? স্থায়ী ভাবগুলো। স্থায়ী ভাব আর রস, অর্থাৎ কোন স্থায়ী ভাব থেকে কোন রসের উৎপত্তি ঘটছে। আমরা স্থায়ী ভাব হচ্ছে কি রতি, ৯টির ভিতর প্রথমটা হচ্ছে রতি। রতি থেকে যে রসের সৃষ্টি হয় রতি ভাব থেকে, সেটা হচ্ছে আদি বা শৃঙ্গার বা মধুর রস। অর্থাৎ আহ, স্থায়ী রতিভাব থেকে আদি বা শৃঙ্গার বা মধুর রসের উৎপত্তি হয়। উৎসাহ ভাব থেকে সৃষ্টি হয় বা উৎসাহ ভাব থেকে তৈরি হয়
আহ, বীর রস। এরপরে শোক ভাব থেকে যে রসের উৎপত্তি হয় সেটা হচ্ছে করুণ রস। এরপর বিস্ময় ভাব থেকে তৈরি হয় অদ্ভুত রস। হাস ভাব থেকে উদ্ভব ঘটে হাস্যরসের। তারপরে জুগুপ্সা ভাব থেকে তৈরি হয় বীভৎস রস। ভয় ভাব থেকে ভয়ানক রস। ক্রোধ ভাব থেকে তৈরি হয় রুদ্র রস। এবং সবশেষে সমভাব থেকে শান্ত রসের উৎপত্তি ঘটে। আমরা এবার আলোচনা প্রসঙ্গে আসি। যে ভাব সম্পর্কে আলোচনা করলাম, আমরা এবার আলোচনা করব বিভাব সম্পর্কে। তাহলে ভাব হচ্ছে কি, মানুষের মনে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর ভিতর থেকে যে ঘটনাগুলো মানুষের মনে থেকে যায় সেগুলোই হচ্ছে কি ভাব। আর যেগুলো একদম স্থায়ীভাবে থেকে যায়, যেটাকে মানুষ ভুলতে পারে না, সেটাকে বলা হয় স্থায়ী ভাব। বিভাব বলা হচ্ছে কি, স্থায়ী ভাব থেকে রসের উৎপত্তি। আর স্থায়ী ভাবের কারণকে বলা হয় বিভাব। অর্থাৎ যে সমস্ত কারণে স্থায়ী ভাবের সৃষ্টি হয় তাকে বিভাব বলে। তাহলে স্থায়ী ভাব থেকে রসের উৎপত্তি ঘটছে। আর স্থায়ী ভাবটা যে কারণে মানুষের মনে বা অন্তরে সৃষ্টি হচ্ছে, সেই কারণটাকে বলা হয় বিভাব। তো বিভাব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আলম্বন বিভাব, আর একটা হচ্ছে উদ্দীপন বিভাব। আমরা এখন আলম্বন বিভাব এবং উদ্দীপন বিভাব নিয়ে আলোচনা করব। আলম্বন বিভাব, যে বস্তুকে অবলম্বন করে রসের জন্ম হয় তাকে আলম্বন বিভাব বলে। যেমন যে কোনো নায়ক নায়িকা বা প্রতিনায়ক প্রতিনায়িকা হচ্ছে আলম্বন বিভাব। অর্থাৎ লেখক করেন কি, যে রসের তিনি তৈরি করবেন বা যে রসমণ্ডিত করে সাহিত্য রচনা করবেন, সেটা তিনি কি করবেন, কাউকে অবলম্বন করে সেই রসটাকে তিনি জাগিয়ে তুলবেন। এই জাগিয়ে তোলার উপকরণ যেটা, সেটাই হচ্ছে আলম্বন। অর্থাৎ তিনি রসটা জাগিয়ে তোলেন কার মাধ্যমে? নায়ক নায়িকার মাধ্যমে বা প্রতিনায়ক প্রতিনায়িকার মাধ্যমে। তো এরকম একটা উদাহরণ যদি আমরা দিই, কতদিন তুলেছে মুখ চেয়েছে যেমনি, যেমনি শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে কম্পিয়াছে হিয়া, নড়িলে হীরক যথা পরে ঠিকুরিয়া আলোক তাহার। অর্থাৎ কবি এর মাধ্যমে বিশেষ করে এখানে চেয়েছে যেমনি, কণ্ঠধ্বনি, এ সমস্ত বিষয়গুলোর মাধ্যমেই আলম্বন বিভাব তৈরি করেছেন। এরপরে আসি উদ্দীপন বিভাব। উদ্দীপন বিভাব হচ্ছে কোনগুলো, যার দ্বারা রসের সৃষ্টি, যার দ্বারা রস সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তাকেই উদ্দীপন বিভাব বলে। রস সৃষ্টির অনুকূল পরিবেশ, তাহলে ইংরেজিতে একে বলা হয় রসের অবজেক্টিভ কন্ডিশন। যেমন বর্ষা, তারপরে বসন্ত, এগুলো হচ্ছে কি উদ্দীপন বিভাব। অর্থাৎ এগুলোর দ্বারাই, যখন বর্ষা আসছে তখন কবির মনে যে বিরহের সৃষ্টি হচ্ছে, সেটার মাধ্যমেই যেটা যে ভাবের সৃষ্টি হচ্ছে, সেই ভাবটাকে বলা হচ্ছে উদ্দীপন বিভাব। তাহলে আমরা দেখছি যে যার মাধ্যমে আহ, রস প্রকাশ করছেন তাকে বলা হচ্ছে আলম্বন। আর যে কারণে, অর্থাৎ যে পরিবেশের জন্য রস তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উদ্দীপন বিভাব। যেমন আমরা একটা কবিতা যদি দেখি, দেখবো যে গিরিবর আর আমি পারি নে হে প্রবোধ দিতে উমারে, উমা কেঁদে করে অভিমান, নাহি করে স্তন্যপান, নাহি খায় ক্ষীর ননিসর, নাহি খায় ক্ষীর ননিসরে, অতি অবশেষে নিশি গগনে উদয় শশী, বলে উমা ধরে দে উহারে। তো যাই হোক, এখানে একটা পরিবেশ, নানান বিষয়, শশী আসছে, তারপরে নিশি, তারপরে গিরিবর, এই যে এই সমস্ত বিষয়গুলো যেগুলো আসছে, এগুলো পুরো বিষয়গুলো মিলিয়েই রস সৃষ্টির একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হচ্ছে উদ্দীপন বিভাব। এরপরে হচ্ছে আলম অনুভব। ভাবের প্রকাশরূপী অনুভব, অথবা যার দ্বারা সুখ দুঃখের অবস্থা অনুমিত হয় তাই অনুভব। যেমন আমরা দেখি যে অনু অর্থাৎ কি, কারণসমূহের পশ্চাৎ ভাবই হচ্ছে অনুভব। অর্থাৎ
কি কারণে এটা ঘটছে, তার পশ্চাতের কারণটা কি, এই পশ্চাতের কারণটাই হচ্ছে অনুভব। যা স্থায়ী ভাবের কার্য তাই হচ্ছে অনুভব। অর্থাৎ স্থায়ী ভাবটা যে কারণে থেকে গেছে সেটাকে বলা হচ্ছে অনুভব। অনুভব হচ্ছে কার্য, আর স্থায়ী ভাব হচ্ছে তার কারণ। অর্থাৎ কার্যের জন্যই কি হচ্ছে, কারণের সূত্রপাত ঘটছে। তাহলে অনুভবটা হচ্ছে আহ, এখানে বুঝতে পারছি আমরা যে অনুভব হচ্ছে কার্য। এই কাজের কারণে, অর্থাৎ এই ঘটনা ঘটেছিল বলেই তার মনে কি হয়েছে, সেই রসটা বা সেই ভাবটা স্থায়ীভাবে থেকে গেছে। যেমন দ্বিধায় জড়িত পদে কণ্ঠ বক্ষে নম্র নেত্রপাতে স্মিত হাস্যে নাহি চলো সলজ্জিত বাসর সজ্জাতে স্তব্ধ অর্ধরাতে। এরপরে আমরা চতুর্থ নম্বর ভাবে আসি, সেটাকে বলা হচ্ছে সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব। যে ভাব মানুষের মনে কখনো আবির্ভূত হয় আবার কখনো তিরোহিত হয়, মানে কখনো কি হয়, আসে আবার কখনো চলে যায়। এভাবে আবির্ভূত ও তিরোহিত হতে হতে স্থায়ী ভাবকে পরিপুষ্ট করে তোলে, তখন একে কি বলা হয়, সঞ্চারী ভাব হয়। অর্থাৎ এটা কোনো সময় আসে, কোনো সময় চলে যায়, আবার আসে আবার চলে যায়। এভাবে কবি কি হন, পরিপুষ্ট হন, একেই বলা হচ্ছে সঞ্চারী ভাব। তো আমরা আহ, রস এবং অনুভব, অর্থাৎ কোন রস থেকে কি অনুভব করে সেটা একটু দেখি। মধুর রস, এটা বিভিন্ন ভাবে, অর্থাৎ আমরা যদি দেখি কারো মাঝে যে আলাপ বিলাপ চুল এলানো ইত্যাদি বৈশিষ্ট্যগুলো যদি দেখতে পাই, তাহলে এটা দ্বারা বোঝা যায় যে এর মাধ্যমে মধুর রসের প্রকাশ ঘটছে। হাস্যরসের প্রকাশ ঘটে, যে 9টি রসের কথা আমরা বলেছি, হাস্যরসের প্রকাশ ঘটে হাসি, বুকের পাঁজর চেপে ধরা, তারপরে হচ্ছে চোখ কোঁচকানো, তারপরে নাক ঠোঁট বা এগুলো কুঞ্চিত হয়ে যাওয়া, এর মাধ্যমে হাস্যরসের প্রকাশ ঘটে। এরপরে করুণ, করুণ রসের অনুভবটা আমরা পাই কিভাবে, কান্না, তারপরে স্মৃতিলোপ, বিবর্ণতা ইত্যাদির মাধ্যমে। বীর রসের প্রকাশ ঘটে বা অনুভব করি আমরা হচ্ছে উৎসাহ, উৎসাহ, বীর্য, গর্ব ইত্যাদির মাধ্যম দিয়ে। রুদ্র রস, এটা অনুভব করি যদি কাব্যের মাঝে বা আমরা কারো মাঝে দেখতে পাই যে চোখ লাল হয়ে যাচ্ছে, তারপরে অঙ্গলি নিষ্পেষণ, দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো, এই অনুভবগুলো পাই আমরা রৌদ্র রস থেকে। বীভৎস রস থেকে অনুভব হচ্ছে আস্তে হাঁটা, চোখ মুখ কোঁচকানো, তারপরে নতমুখ হওয়া ইত্যাদি। ভয়ানক হচ্ছে কি, কণ্ঠস্বর ভেঙে যাওয়া, চোখের চঞ্চলতা ইত্যাদি, এ সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এখান থেকে এই অনুভবগুলো আমরা পাই। অদ্ভুত রসের হচ্ছে কান্না, তারপরে অনিমেষ ভাবে চেয়ে থাকা, বিস্ফারিত চোখ ইত্যাদি, এগুলো হচ্ছে অদ্ভুত রসের অনুভব। শান্ত রসের অনুভব হচ্ছে ধৈর্য, ধীরতা, প্রশান্তি ইত্যাদি, এগুলো হচ্ছে শান্ত রসের অনুভব। আমরা এখন বিভিন্ন রসের বর্ণনা আলোচনা করব। আদি বা শৃঙ্গার বা মধুর রস, এই রসকে যে কোনো নামেই ডাকা যেতে পারে। রতি স্থায়ী ভাব থেকে শৃঙ্গার বা আদি বা মধুর রসের উৎপত্তি। রতি স্থায়ী ভাব থেকে কি হয়, আদি বা শৃঙ্গার বা মধুর রসের উৎপত্তি হয়। নারী পুরুষের পরস্পর অনুরাগ বা আকর্ষণমূলক ভাবকে অবলম্বন করে যে রসের উৎপত্তি হয় তাকেই বলা হয় কি, মধুর রস। এর একটি উদাহরণ দিই, আমরা দেখি যদি, আকুল করিতে কিবা আম্মার মন বাজায়ে সুস্বরে বসে নন্দের নন্দন, পাখি নহ তার ঠাঁই উড়ি পড়ি যাও মেদিনী বিদার দেও পশিয়া লুকাও। এর মাধ্যমেই মধুর রসের কি হচ্ছে, প্রকাশ করছে। এরপর আমরা দেখি বীর রস। বীর রস হচ্ছে কি, দেশপ্রেম, দয়া, ধর্ম, দান, সংগ্রাম প্রভৃতি ভাবকে অবলম্বন করে যে রস সৃষ্টি হয় তাকে বীর রস বলে। যেমন রিপুদল বলে দলিয়া সমরে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূঢ় শতধিক তারে। অর্থাৎ এর মাধ্যমে তার দেশপ্রেম, তার ধর্ম, এগুলো প্রকাশিত হচ্ছে, তাই এটা হচ্ছে বীর রস। করুণ রস, করুণ রস হচ্ছে কি, বিনাশ বা বিয়োগজনিত কারণে শোক নামে যে স্থায়ী ভাবের সৃষ্টি হয় তাকে করুণ রস বলে। করুণ রসের
তাহলে করুণ রসটা কি থেকে তৈরি হচ্ছে? বিনাশ বা বিয়োগজনিত কারণে। মানুষের জীবনে আহ, কোনো ক্ষণে ভালো বা মঙ্গলজনক কোনো কিছুর বিদায় বা অনুপস্থিতি যখন অনিবার্য এবং দুঃখ, কষ্ট, শোক, হতাশা যখন একদম অবধারিত হয়ে ওঠে, তখন তার হৃদয় বা চিত্তমন স্বাভাবিকভাবেই কি হয়ে যায়? শোকে আক্রান্ত হয়ে যায়। এটাই হচ্ছে করুণ রস। যেমন আহ, দাদু তার নাতিকে বলছে কি, ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িত, লুটাইয়া পড়িতে বড় স্বাদ আজ জাগে। সেই দুঃখ গাথার কথা তার নাতিকে বলতে বলতেই কিন্তু এই করুণ রসের সৃষ্টি হয়েছে। অদ্ভুত রস। অদ্ভুত রস, যে রস বিস্ময় সৃষ্টি করে চিত্তকে অভিভূত বা আপ্লুত করে তাকে অদ্ভুত রস বলে। বিস্ময় স্থায়ী ভাব থেকে অদ্ভুত রসের সৃষ্টি। যেমন তাহলে বিস্ময় সৃষ্টি করে, চিত্তকে অভিভূত করে, অর্থাৎ সেটা পড়ে পাঠক মনে বিস্ময়ের সৃষ্টি হয় যখন, তখনই সেটাকে বলা হয় অদ্ভুত রস। সবিস্ময়ে রঘুনাথ নদীর ওপরে হেরিলা অদ্ভুত সেতু, অগ্নিময় প্রভু, প্রভু ঘন ধূমাবৃত, সুন্দর প্রভু বা সুবর্ণে নির্মিত যেন, ধাইছে সতত, সে সেতুর পানি প্রাণী লক্ষ লক্ষ কোটি, হাহাকার নাদে কেহ, কেহ বা উল্লাসে। অর্থাৎ এর মাধ্যমে অদ্ভুত রসের সৃষ্টি হয়েছে। হাস্যরস। হাস্য বা কৌতুক ভাব থেকে যে রসের সৃষ্টি হয় তাকে হাস্যরস বলে। হাস স্থায়ী ভাব থেকে হাস রসের সৃষ্টি। বিকৃত চেহারার বর্ণনা, অসামঞ্জস্য, আজগুবি কাণ্ড কারখানা নিয়ে লেখাকে কেন্দ্র করে, মানে বিচিত্র ধরনের বিষয়, সেটা বিকৃত চেহারা হতে পারে, অসামঞ্জস্য বা আজগুবি কাণ্ড কারখানা নিয়ে আহ, যখন হাস্যরস উৎপন্ন করে কবি লেখেন, তখন সেটাই হচ্ছে হাস্যরস। সংস্কৃত নাটকে এবং যাত্রার ভাঁড় যে চরিত্রগুলো থাকে, এগুলো চরিত্র আমরা যাত্রাপালায় দেখি, সিনেমায় দেখি, যে কিছু ভাঁড় চরিত্র থাকে যেগুলোর উদ্দেশ্যই হচ্ছে কি মানুষকে হাস্যরস পরিবেশন করা। এই ধরনের চরিত্রগুলোই মধ্য দিয়ে কিন্তু হাস্যরস তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে এসব চরিত্রের সাথে মূল কাহিনীর কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ মূল কাহিনীর সাথে সম্পর্ক ছাড়াই এই চরিত্রগুলোকে তৈরি করা হয়। যেমন একটা কবিতা হচ্ছে, সবদার ডাক্তার মাথা ভরা টাক্কার, খিদে পেলে পানি খাই চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গণে দুই তিন, পরে বই আলোটারে নিবিয়ে। দেখো এখানে হচ্ছে কি যে কোনোটার সাথে কোনোটার মিল নেই। এখানে বিষয়ের চাইতে আনন্দ দানটা, হাস্যরস তৈরিটাই হচ্ছে মুখ্য, তাই এটাকে বলা হচ্ছে হাস্যরস। বীভৎস রস। যুগোচ্ছা স্থায়ী ভাব থেকে কি হয়? বীভৎস রসের সৃষ্টি হয়। মানুষ যখন কোনো ঘৃণ্য বা অরুচিকর বিষয় বা বস্তু শুনে বা দেখে তার মনে এক ধরনের জুগুপ্সা বা ঘৃণার ভাব জেগে ওঠে। আমাদের যে সবকিছু ভালো লাগে তা কিন্তু না। যখন কোনো কিছু দেখে আমাদের একই জিনিস দেখে কারো কাছে সেটা স্বাভাবিক মনে হয়, কারো কাছে ঘৃণ্য মনে হয়, অরুচিকর মনে হয়। তো এরকম পাঠক মনে যদি সেটা ঘৃণ্য বা অরুচিকর মনে হয়, এর ফলে যে রসের সৃষ্টি হয় সেটাকেই বলা হয় বীভৎস রস, যার উৎপত্তি হচ্ছে জুগুপ্সা থেকে। কোনো কুৎসিত বিষয়ের প্রতি জুগুপ্সা বা ঘৃণ্যজনিত ভাবকে অবলম্বন করে যে রসের উদয় হয় তাকে বলা হয় বীভৎস রস। এরপরে ভয়ানক রস। ভয় স্থায়ী ভাব থেকে ভয়ানক রসের সৃষ্টি। ভয় থেকে সৃষ্ট আমাদের চিত্তজগৎ, ভীতিভাবটি যখন কাব্যে আস্বাদমান হয়ে ওঠে তখন তাকে ভয়ানক রস বলে। যেমন, কেমনে বর্ণিব বীরবাহুর বারতা, মদকল করি যথা পশে নলবনে, পুশিলা বীরপুঞ্জের অবিদল মাঝে, ধনুর্ধর এখনো কাঁপে হিয়া মম, থরথরি শরীরে সে ভৈরব হুঙ্কারে। অর্থাৎ ভয় ভাব থেকে আহ, যখন কোনো রসের সৃষ্টি হচ্ছে তখনই সেটাকে বলা হচ্ছে আহ, ভয়ানক রস। এরপরে আসি রৌদ্র রস। ক্রোধের ভাবকে অবলম্বন করে যে রস গড়ে ওঠে তাকে রৌদ্র রস বলে। ক্রোধ স্থায়ী ভাব থেকে কি হচ্ছে? রৌদ্র রসের সৃষ্টি।
কোনো অন্যায় অপরাধকারীর প্রতি মানুষের যে স্বাভাবিক রাগ বা ক্রোধ ভাব, তা থেকেই রৌদ্র রসের সৃষ্টি হয়। যেমন অধীর হইলা শুলি, কৈলাস আলয়ে নড়িল মস্তক জটা, ভীষণ গর্জনে গর্জিল ভুজঙ্গ বৃন্দ, ধক ধক ধকে জ্বলিল অনল ভালে, ভৈরব কল্লোলে কল্লোলিত ত্রিপথগা। অর্থাৎ এখানে এই পংক্তিগুলোর মাধ্যমে একটা ক্রোধ ভাব ফুটে উঠছে। এরপরে আসি শান্ত রস। যে রস সুখ, দুঃখ, রাগ, দ্বেষ প্রভৃতি সর্ববিধ মনোবৃত্তিতে বিমুখ বৈরাগ্যমূলক ভাব থেকে উৎপন্ন হয়, তাকে শান্তরস বলে। শান্তরস সম ভাব থেকে উৎপন্ন, পরম শান্তি এবং নির্বহ অনুভূতি থেকেই এই রসের উৎপত্তি। যেমন খুব শান্তভাবে এখানে কবি বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জল। আমরা এখন আলোচনা করব বাৎসল্য রস। বাৎসল্য রস কাকে বলে? স্নেহ, মায়া, মমতা থেকে যে রস সৃষ্টি হয় তাকে বলা হয় বাৎসল্য রস। যেমন মায়া মমতায় জড়াজড়ি করি, মোহর গৃহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছাই। অর্থাৎ এই যে স্নেহ, জড়াজড়ি করে থাকা, গৃহখানি ভরে থাকছে, সবাই মিলে একসাথে থাকছে, মায়ের আদর, বোনের আদর, ভাইয়ের স্নেহ দিয়ে, এই ধরনের যখন স্নেহ, মায়া, মমতা কবিতার মাঝে পাওয়া যাবে, তখনই সেটা হবে বাৎসল্য রস। আমরা এবার আলোচনা করব কাব্যের দোষ গুণ নিয়ে। আসলে আমরা শুধু দোষ নিয়েই আলোচনা না, গুণ নিয়ে আলোচনা করব। গুণ কাকে বলে? কাব্যের গুণ হচ্ছে রসের উৎকর্ষ সাধক ধর্মকে গুণ বলে। অর্থাৎ রসের উৎকর্ষ যখন সাধিত হয়, তখনই সেটাকে বলা হয় গুণ। গুণ হচ্ছে তিন প্রকার, যথা প্রসাদ গুণ, মাধুর্য গুণ, ওজগুণ। তো আমরা দেখি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু। প্রসাদ গুণ কাকে বলে? কাব্যের যে গুণ থাকলে শ্রবণ বা পঠন মাত্র বোধগম্য এবং পাঠকের বা শ্রোতার মন তাতে নিবিষ্ট থাকে, তাকে প্রসাদ গুণ বলে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে বিভীষণের প্রতি মেঘনাদের যে কথোপকথন বা বাক্য, তা প্রসাদ গুণের সমাবেশ ঘটেছে। এরপরে আসে মাধুর্য গুণ। মাধুর্য গুণ কাকে বলে? কাব্যের যে গুণ থাকলে পঠন বা শ্রবণ মাত্র হৃদয় দ্রবীভূত হয়, তাকে মাধুর্য গুণ বলে। দ্রবীভূত হচ্ছে কি? মিশে যাওয়া, মিলে যাওয়া। অর্থাৎ যে যদি কাব্যের মধ্যে পাঠকের হৃদয়টা একদম মিশে যায়, মিলে যায়, তাহলে সেটাকে বলা হবে মাধুর্য গুণ। আদি, করুণ বা শান্তরসের বর্ণনায় মাধুর্য গুণ থাকা একান্ত আবশ্যক। কারণ মাধুর্য গুণ চিত্তকে দ্রবীভূত করে আদি, করুণ বা শান্ত রসের সহায়ক হিসাবে কাজ করে। ওজগুণ রচনার যে গুণে চিত্ত উৎসাহিত বা উদ্দীপিত হয়, তাকে ওজগুণ বলে। যেমন আমরা এই কবিতায় দেখি যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। ওজগুণের ধর্ম হচ্ছে কি? রচনার গাঢ়বন্ধতা। আর মাধুর্য গুণের ধর্ম হচ্ছে কি? অনায়াস অর্থবোধ। মাধুর্যের ধর্ম হলো চিত্তকে সহজে আকৃষ্ট করা এবং দ্রবীভূত করতে সাহায্য। অ্যাসাইনমেন্ট, কুইজ প্রশ্ন। রীতি কাব্যের আত্মা, উক্তিটি কার? ধ্বনিবাদীদের শ্রেষ্ঠ প্রবক্তা কে? রসের উপাদান কয়টি? বিভাব কত প্রকার? কাব্যের গুণ কয়টি? ছোট প্রশ্ন, ধ্বনিবাদীদের মতে ধ্বনি কি? রসাত্মক বাক্যই কাব্য, উক্তিটি আলোচনা করো। অনুভব কাকে বলে? সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন, কাব্য কাকে বলে? কাব্য সম্পর্কে বিভিন্ন আলংকারিকের অভিমত আলোচনা করো। রস কাকে বলে? বিভিন্ন প্রকার রসের
পরিচয় দাও। ধন্যবাদ সবাইকে।